আগামী বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য ছাত্রদের এই শক্তি যে কোনো প্রেক্ষাপটে আসুক, যে কোনো রূপেই আসুক, রাজনৈতিক দল হিসেবে আসুক, যেভাবে আসুক না কেন, ছাত্রদের এই প্ল্যাটফর্ম কিংবা এই ঐক্য কিংবা এই শক্তি, এটাই আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে রাখতে পারবে এবং সঠিক পথে গাইড করতে পারবে। আমি এবং যদি জামায়াতের মনে করেন যে অনেক সমর্থক আছে, প্রচুর সমর্থক আছে, 1 কোটি 1.5 কোটি সমর্থক আছে জামায়াতের সারা দেশে, তাহলে কি আমি মনে করবো যে এই 1.5 কোটি লোকই শুধু দেশপ্রেমিক, বাকি কি 16 কোটি 16.5 কোটি লোক কি দেশপ্রেমিক না? কখনোই কিন্তু না। সো ব্যাপারটা আসলে এটা ওনারা এখন অনেকদিন পরে আসলে মুক্ত খাঁচার পাখি, অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, অনেক কিছুই বলছে। এটা একটা কথাও হতে পারে, কিংবা একটা মনের অভিব্যক্তি প্রকাশ হতে পারে। আমি আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে যে আয়নাঘর নিয়ে যে একটু হাস্যরস বা নামটা কোত্থেকে আসলো, হাসিনুল স্যারও হয়তোবা একটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আসলে এটার কোনো কেউ তো আর এটার মানে কোনো কিছু বিবেচনা করে দেননি বা কেন দিয়েছেন জানি না। তবে আমার কাছে এটার একটা মানে ব্যাখ্যা আছে। আমি জানি না হাসিনুল স্যার বা মনির ভাই অন্যরা একমুখ হবে কিনা। আমরা আয়নাতে কিন্তু একটা রিফ্লেকশন দেখি, অর্থাৎ সেম জিনিসটাই কিন্তু আমরা আয়নাতে রিফ্লেকশন দেখি। এই জায়গাটা যেটাকে আয়নাঘর হিসেবে বলা হয়েছে, যেটার তিক্ত অভিজ্ঞতা হাসিনুল স্যারের আছেন, মনির ভাইরা আছেন, এই জায়গাটা এই ইতিহাসের নৃশংসতম যে একটা মানে অমানবিক যে একটা কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটার মাধ্যমেই কিন্তু গভর্নমেন্টের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। অর্থাৎ সেম একটা আচরণ, সেম একটা রিফ্লেকশনটাকে কিন্তু আমরা গভর্নমেন্টের একটা রিফ্লেকশন হিসেবে দেখতে পাই। তো আমার থেকে মনে হয় আয়নাঘরের মাধ্যমেই আমরা কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টের একটা হুবহু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। তাদের আচার আচরণ, তাদের চিন্তাধারা। আয়নাঘরে যেরকম একটা বিভৎস পরিবেশ ছিল, বিভৎস কুৎসিত চেহারা ছিল, সেই আয়নাঘরের মাধ্যমে কিন্তু একটা সেম রিফ্লেকশন আমরা কিন্তু গভর্নমেন্টেরও দেখতে পাই। এই জন্য আমার থেকে মনে হয় আয়নাঘর নামটা এই জন্য অনেক বেশি যুক্তিযুক্ত। এটা আমার ব্যক্তিগত একটা বা বিশ্লেষণ। হাসিনুল স্যার হাসছেন, আমি জানি না উনি আমার ইয়েটাকে হয়তো বা কতটা মনোভূত হয়েছে জানি না, বাট এটা আমি মনে করি, এটা আমার কাছে মনে হয় যে চমৎকার একটা নাম, যেটা দিয়ে আমরা এই সরকার, বিগত সরকারের একটা পারফেক্ট রিফ্লেকশন আমরা দেখতে পাই। যাই হোক, তো এটা ছিল এটা। এখন আমি যদি আপনার মূল প্রশ্নে আসি, জামায়াতের আমিরের যে প্রশ্ন, উনি জামাতকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী দেশপ্রেমিক হিসেবে বলেছেন। আমি হাসিনুল স্যারের কথা মতো আসলে সেনাবাহিনীর দেশপ্রেমিক হওয়ার বাইরে আর কোনো ধরনের প্রেমিক হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একমাত্র ঘরে এবং দেশের জন্য, এই দুই জায়গাতেই আসলে সেনাবাহিনীর লোকের আসলে প্রেমিক হওয়ার সুযোগ, এছাড়া আর কোথাও নাই। তো এখন দেশপ্রেম এমন একটা জিনিস, এই জিনিসটাকে কিন্তু আসলে কোথাও কিন্তু মাপা যায় না, কোনো একটা মাপকাঠিতে মাপা যায় না। আমি কিন্তু বলতে পারবো না হাসিনুল স্যারের দেশপ্রেমটা কত পার্সেন্ট, আমার দেশপ্রেমটা কত পার্সেন্ট, মনির ভাইয়ের দেশপ্রেম নাইটাও কত পার্সেন্ট বা আছে কত পার্সেন্ট, এটা কিন্তু আসলে মাপা যায় না। অর্থাৎ দেশপ্রেমটা কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে। সো আমরা কাজের মাধ্যমে কে কতটা দেশপ্রেম প্রকাশ করছি, এটা জাতি বিবেচনা করবে, জাতির কাছে বলতে হবে, আমার মুখে বলতে হবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, উনি কিন্তু কাউকে কিন্তু দেশপ্রেম নাই সেটা কিন্তু বলার নাই, ওনারাই সবচাইতে বেশি দেশপ্রেমিক, সেটা হয়তো দুইটি শক্তি বেশি আর কি, দুইটি শক্তিশালী। তো সেনাবাহিনীকে কোনোভাবেই কিন্তু বাদ দেওয়ার উপায় নাই, বিকজ সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, শুরু থেকে শেষ পর্যন্ত তারা দেশপ্রেমেই উদ্বুদ্ধ। তাদের একটা মাত্র রুটি রোজগার, সেটা হচ্ছে তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো কাজে। এখন বাকি সব দলেই যে দেশপ্রেমিক নাই, এটাও আমি কি করে বলবো? আমি যদি তর্কের খাতিরে যদি ধরি, সেনাবাহিনীতে 2.5 থেকে 3 লক্ষ সেনা সদস্য আসে, 3.5 লক্ষ সেনা সদস্য আসে, তর্কের খাতিরে ধরে নিলাম। আমি এবং যদি জামায়াতের মনে করেন যে অনেক সমর্থক আছে, প্রচুর সমর্থক আছে, 1 কোটি 1.5 কোটি সমর্থক আছে জামায়াতের সারা দেশে, তাহলে কি আমি মনে করবো যে এই 1.5 কোটি লোকই শুধু দেশপ্রেমিক, বাকি কি 16 কোটি 16.5 কোটি লোক কি দেশপ্রেমিক না? কখনোই কিন্তু না। সো ব্যাপারটা আসলে এটা ওনারা এখন অনেকদিন পরে আসলে মুক্ত খাঁচার পাখি, অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, অনেক কিছুই বলছে, এটা একটা কথাও হতে পারে, কিংবা একটা মনের অভিব্যক্তি প্রকাশ হতে পারে। এই যে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি যে বিএনপির বিপরীত শক্তি হিসেবে বা বিএনপি কে এক ধরনের চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে জামাতের প্রত্যেকটি কথায়।
এবং সাথে ছাত্রদের যে দল এখনো ঠিকমতো ঘটনা হলো, তারা বিএনপিকে প্রতিনিয়তই আমরা আক্রমণ করতে দেখছি। এই জিনিসটা কেন, মানে সবারই কেন বিএনপিকে চ্যালেঞ্জ করা বা বিএনপিকে আক্রমণ করা? ওকে, আমরা বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে কিন্তু আওয়ামী লীগ একদিকে, অর্থাৎ বৃহৎ দল হিসেবে যদি আমি বিবেচনা করি, ভোটের রাজনীতির মাঠে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু শক্তিশালী অপর পার্টিগুলো কিন্তু জোট বাঁধার কিন্তু কোনো বিকল্প ছিল না। সো সেক্ষেত্রে তখন কিন্তু জামাতও যেমন বিএনপিকে পাশে রাখার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করছিল, বিএনপিও কিন্তু তখন জামাতকে কিন্তু পাশে রাখার তাগিদ অনুভব করছিল। অর্থাৎ দুজনের কম্বিনেশনে হয়তো বা তারা আওয়ামী লীগকে কাউন্টার দিতে পারবে। এখন যেহেতু খেলার মাঠে আওয়ামী লীগ নাই, সুতরাং এখন কিন্তু এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, এখন কিন্তু জামাত ধরে নিয়েছে যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সো আমরা কিন্তু এখন এককভাবে কিন্তু অনেক বেশি স্ট্রং হতে পারি, এককভাবে আমরা ভোটের মাধ্যমে বা ভোটের মাঠে আমরা কিন্তু ফাইট করতে পারি। বিএনপিও হয়তো বা সেম ভাবে ধরে নিচ্ছে যেহেতু এখন স্ট্রং কাউন্টার পার্টি নাই, সো আই এম দ্য মাইটিয়ার, আমি এখন একমাত্র শক্তিশালী ক্যান্ডিডেট, আমার কিন্তু আসলে কোনো জোটের দরকার নাই কিংবা আমার কিন্তু কোনো সহযোগী দলের দরকার নাই। এই কারণেই হয়তো বা তারা এখন একলা চলো নীতিতে, অর্থাৎ নিজেরাই কোনো প্রকার জোটে আসার প্রতি, আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজনীতির এত বিশ্লেষণ দেখছি কিন্তু আমরা কিন্তু কোনো জোট বাঁধার কিন্তু কোনো আলোচনা, অর্থাৎ বৃহৎ দলগুলোর জোট বাঁধার বা জোট নিয়ে কিন্তু কোনো আলোচনা কিন্তু শুনি নেই। অর্থাৎ এখনকার রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে না থাকাতে কিংবা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর থেকে সবাই কিন্তু যার ব্যক্তিগত নিজস্ব শক্তিমত্তা নিয়ে কিন্তু মাঠে থাকার চেষ্টা করছে, অর্থাৎ তারা সবাই যার শক্তিমত্তা নিয়ে মাঠে আসছে। এবং ছাত্রদের যে প্রেক্ষাপটে আমি 100% আমি হাসিনুর স্যারের সাথে একমত যে আমরা যেই সমস্ত যে জেনারেশনগুলো আমরা রাজনীতি চর্চা দেখে এসছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা কিন্তু একটা ভিন্ন রাজনৈতিক আইডিওলজি তারা ধারণ করে। তাদেরকে কিন্তু গত 16-17 বছরে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু সেই ভারতীয় ট্যাবলেট কিংবা স্বাধীনতা সে মুক্তিযুদ্ধের সেই বানানো মুক্তিযুদ্ধের গল্প কিংবা চেতনা ট্যাবলেট কিন্তু তাদেরকে খাওয়াতে পারে নাই। এটা অনেক বড় একটা ব্লেসিংস। তারা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভিন্ন একটা চিন্তাধারা, ভিন্ন একটা মতাদর্শ, যেটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে খাঁটি দেশপ্রেমিকের যেমনটা হওয়া উচিত সেরকম চিন্তাধারা তারা এসছে। এবং আমি মনে করি যে আগামী বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য ছাত্রদের এই শক্তির যে কোনো প্রেক্ষাপটে আসুক, যে কোনো রূপেই আসুক, রাজনৈতিক দল হিসেবে আসুক, যেভাবে আসুক না কেন, ছাত্রদের এই প্ল্যাটফর্ম কিংবা এই ঐক্য কিংবা এই শক্তি, এটাই আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে রাখতে পারবে এবং সঠিক পথে গাইড করতে পারবে। অন্তত আমাদের দেশের এই সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে কিংবা আমাদের দেশের সামগ্রিক জনগণও কিন্তু একটা জিনিস কিন্তু বুঝে গিয়েছে যে এটা হয়তো বা আগে তারা কখনো ভাবেনি। একটা সময় মনে হতো যে আওয়ামী লীগের মতো এরকম জগদ্দল পাথরকে কখনো নামানো সম্ভব না, আমরা বোধহয় শেষ। কিন্তু 5ই আগস্টের ঘটনা আসলে প্রমাণ করেছে যে না, উই ক্যান ডু ইট, পারি, আমরা অনেক কিছুই পারি, বাট আমাদের শক্তিটাকে ওভাবে আমাদেরকে এক জায়গায় করতে হবে, এক জায়গায় করলে আমরা পারি। এই যে ইম্পসিবলটাকে যে আই এম পসিবল, এটা যে আমাদের দেশ যে ভেবেছে এবং এটাকে যে আমরা যে বুঝতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় শক্তি। ভবিষ্যতে রাজনীতিবিদদের এই জায়গাটাতে কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন রাজনীতিবিদদের কর্তা ব্যক্তিদের মুখ থেকে কিন্তু শুনতে পাই তারা ভবিষ্যতে কিন্তু এমন যদি কোনো কিছু করে তাদেরকেও সেম কনসিকুয়েন্স ফেস করতে হতে পারে, এরকম আশঙ্কা কিন্তু রাজনীতিবিদদের প্রকাশ করছেন। এটা আমাদের জন্য অনেক অনেক বেশি প্রেক্ষাপট। আমি ছোট্ট একটা প্রশ্ন বা কথা দিয়ে শেষ করব মেজর মাহফুজ বা দলের জন্য, এটা উইথ ডিউ রেসপেক্ট, কোনো সন্দেহ নেই ভোটের মাঠে অংশগ্রহণ করবে, এটা সবার রাইট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের মাঠে অংশগ্রহণ করা আর গভর্নমেন্টের পার্ট হওয়া এবং সমস্ত সুবিধা ভোগ করা দুটো কিন্তু ভিন্ন জিনিস। এবং এখন জাতীয় পার্টি আওয়ামী লীগকে অনেকভাবে বলছে ফেসিবাদী, এই সেই, তাদের অন্যায় অত্যাচারকে অনেকভাবে করছে। তখন কিন্তু তাদের সাথে কিন্তু কোয়ালিশন করে কিন্তু ক্ষমতার স্বাদ ভোগ করেছে, বিরোধী দলীয় উপনেতা হয়েছেন, ইন্ডিয়াতে গিয়েছেন, দেখা করেছেন, এসে বলেছেন ইন্ডিয়ার অনুমতি ছাড়া উনি কিছু বলতে পারবেন না, এতটাই দহরম মহরম ছিলেন। তো ক্ষমতার স্বাদ যেহেতু জাতীয় পার্টি ভোগ করেছে,
তার দায়ভারটাও কিন্তু কিছুটা কিন্তু জাতীয় পার্টিকে নিতে হবে। কোনোভাবেই এখন বললে হবে না যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করা ছিল আমার মৌলিক অধিকার। ডেফিনেটলি আপনার মৌলিক অধিকার, কোনো সন্দেহ নাই। তার মানে এই না যে আপনি কোয়ালিশন করে একটা ফেসিজমের সাথে যদি গভর্নমেন্ট ফর্ম করে আনন্দ ফুর্তি করে কিংবা ক্ষমতার আস্বাদন যে মজাটা আপনি লুটবেন, এখন যখন ফেসিবাদ যখন তাড়িত হয়ে গেল তখন আপনি আলাদা হয়ে গিয়েছিলেন। জিএম কাদের বলছেন আমরাও তো ছাত্রদের সাথে ছিলাম, ছাত্ররা যখন আন্দোলন করেছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। তো উনি দোয়া করে উনি ছাত্রদের সাথে ছিলেন, এটা কোনোভাবেই জাতীয় পার্টিকে ডেফিনেটলি দায়ভার নিতে হবে। অন্তত তারা যদি এটা স্বীকার করে, আমি মনে করবো যে জাতীয় পার্টির ভবিষ্যতে তাদের রাজনীতির করবে কি করবে না জনগণ নির্দেশ করবে, বাট অন্তত তাদের স্বীকার করা উচিত যে না, ইয়েস উই হ্যাভ ডান রং, আমাদের এই পদক্ষেপটা ভুল ছিল, আমরা ওখানে না গেলে হয়তো আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন হতো। এটা আমি কেন, এটা সমস্ত জনগণ বুঝে। জাতীয় পার্টি যদি ইলেকশনে না আসতো তাহলে কিন্তু এককভাবে আওয়ামী লীগ কোনোভাবেই কিন্তু ইলেকশন করে গভর্নমেন্ট ফর্ম করতে পারতো না, এটা স্পষ্ট দিবালোকের মতো সত্য। সো দায়ভার তাদেরকে নিতেই হবে। তো সর্বশেষে আমি একটা বাক্য দিয়ে শেষ করি, আমিও হাসিনুর স্যারের সাথে একমত, ইনশাল্লাহ সবকিছু হবে। ভারতকে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমরা ভারতের উপর নির্ভরশীল না, রাদার ভারত আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি আমাদেরকে যদি তারা যদি করিডোর হিসেবে না ইউজ করতে পারে, আমাদেরকে যদি আমাদের দেশটাকে যদি না ইউজ করতে পারে, ভারত তাদের অর্থনৈতিক, তাদের অখণ্ডতা, তাদের রাজনৈতিক, তাদের ভৌগোলিক অবস্থান সবকিছু দিক দিয়ে তারা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা সেটাই সন্দিহান। এই জন্যই ভারতের আজকে অসুস্থ আমরা কিন্তু ওষুধ খাচ্ছে ভারত, অসুস্থ আমরা কাতরাচ্ছে ভারত। এটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। আমাদের অসুস্থতা নিয়ে তাদের এত কাতরানি, এটার মাধ্যমে বোঝা যায় আমরা তাদের কাছে আসলে কত বেশি গুরুত্বপূর্ণ। এবং আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ বললে ভুল হবে, শেখ হাসিনা কিংবা শেখ পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য, বিকজ একমাত্র বিশ্বস্ত দাস হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনা। তো ওনাকে রক্ষা করার জন্য ওরা সর্বাত্মক চেষ্টা করবে। বাট আমি আশা করব আমরা যদি সবাই এক থাকি, দেশবাসী যদি এক থাকে, আমরা যদি আমাদের শক্তিশালী ঐক্যটা ধরে রাখতে পারি, ভারত বিরোধী যে মনোভাব সেই মনোভাবটা তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমরা এমন একটা দিন দেখবো যে দিনটা হয়তো আমরা আশা করি, বা যে দিনটার জন্য 5ই আগস্টে ছাত্ররা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা ছিল। ধন্যবাদ সবাই।